দেখো, তাহলে আমরা চ্যাপ্টার কোথায় আছি? হয়েছে, আর কথা না, কথা না। এটা চ্যাপ্টার কত? চ্যাপ্টার 11। চ্যাপ্টার 11-এর দুইটা পার্ট ছিল, একটা হচ্ছে উদ্ভিদ প্রজনন, একটা হচ্ছে কি প্রাণী প্রজনন। আমরা উদ্ভিদ প্রজনন পার্টটা শেষ করছি, আজকে হচ্ছে আমাদের প্রাণী প্রজনন পার্টটা ইনশাল্লাহ শেষ করব। তাহলে প্রজনন ওয়ার্ডটা আসতেছে যেহেতু, তাহলে আমরা আগে দেখতে হবে প্রজনন মানে কি। আচ্ছা, এই কথা না, কথা না, কথা না। দেখো, প্রজনন মানেটা কি? প্রজনন মানে কোনো একটা প্রাণী যখন তার অনুরূপ সৃষ্টি করে, ওই প্রক্রিয়াটাকে বলে প্রজনন। মানুষ মানুষ সৃষ্টি করা, গরু ছাগল সৃষ্টি করা, বা কোনো পতঙ্গ সৃষ্টি করা। ঠিক আছে? তাহলে এই যে একটা প্রাণী যখন তার অনুরূপ সৃষ্টি করে, ওই প্রক্রিয়াকে আমরা বলি কি? প্রজনন। তাহলে প্রজনন যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে প্রজনন কি বা কাকে বলে, তখন তোমরা লিখবা কি? কোনো প্রাণী তার অনুরূপ সৃষ্টি করার প্রক্রিয়াকে প্রজনন বলে। আচ্ছা, প্রজননকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়। ঠিক আছে? উদ্ভিদের ক্ষেত্রে সেটাকে আমরা তিন ভাগে ভাগ করি। এমনি ইউজুয়ালি আমরা দুই ভাগে প্রাণীর ক্ষেত্রে ভাগ করা যায়। একটা হচ্ছে যৌন প্রজনন, আরেকটা হচ্ছে অযৌন প্রজনন, আরেকটা হচ্ছে অঙ্গজ প্রজনন। টোটাল এই তিনটা প্রকারে তুমি প্রজননকে ডিভাইড করতে পারো, উদ্ভিদ এবং প্রাণী উভয় মিলাই। এই যে দেখো, হ্যাঁ বলতেছি, বইয়ে দুইটা দেওয়া আছে, কিন্তু আমরা এখানে দেখবো যে তিনটা। দেখো, যৌন প্রজনন, অযৌন প্রজনন, অঙ্গজ প্রজনন। এই অঙ্গজ প্রজননটাও বলতে গেলে যৌন প্রজননের একটা অংশ। ঠিক আছে? আচ্ছা, এই তোমাদের বইয়ে এই দুইটাই লিখছে, অঙ্গজ প্রজননকে আলাদা করে লিখে নাই, এটা অযৌন প্রজননের আন্ডারে লিখে দিছে। ঠিক আছে? তাহলে যৌন প্রজনন কি? যৌন প্রজনন হলো সেই প্রজনন যেই প্রজননে স্ত্রী এবং পুরুষ গ্যামেটের দরকার আছে, মানে পুংগ্যামেট ও স্ত্রী গ্যামেটের প্রয়োজন। ঠিক আছে? বুঝছো? স্ত্রী গ্যামেট এবং পুংগ্যামেট, তার মানে একটা বাবা এবং একটা মায়ের প্রয়োজন। পুংগ্যামেট মানে হচ্ছে শুক্রাণুর কথা বলা হচ্ছে, স্ত্রী গ্যামেট মানে ডিম্বাণুর কথা বলা হচ্ছে। তাহলে যেই প্রজননে পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেট উভয় লাগবে, ঠিক আছে, উভয়ের মিলে নিষেক হবে, সেই ক্ষেত্রে আমরা এটাকে বলবো যৌন প্রজনন। আর যেই প্রজননে এই দুইটা গ্যামেট প্রয়োজন নেই, দুইটা গ্যামেটের প্রত্যেক্ষ প্রয়োজন নেই, সেটাকে আমরা বলবো কি? অযৌন প্রজনন। ঠিক আছে? যেমন উদ্ভিদের ক্ষেত্রে একটা উদাহরণ আছে, স্পোর সৃষ্টির মাধ্যমে উদ্ভিদ স্পোর সৃষ্টি করতে পারে। কি করতে পারে? স্পোর সৃষ্টি করতে পারে। এই যে দেখো, উদ্ভিদ স্পোর সৃষ্টির মাধ্যমে অযৌন প্রজনন করে থাকে। আচ্ছা, তাহলে এই স্পোর জিনিসটা কি? আমরা যে স্পোর বলতেছি, এই স্পোর জিনিসটা কি? দেখো, স্পোর জিনিসটা হলো, সাপোজ একটা গাছ, এটা আসলে নিম্ন শ্রেণীর গাছে হয়, উচ্চ শ্রেণীর গাছে হয় না, তাও আমরা ধরে নিলাম একটা গাছ। দেখো, এই গাছ থেকে কিছু কোষ পড়ে, কিছু হ্যাপ্লয়েড কোষ পড়ে। কি কোষ? হ্যাপ্লয়েড কোষ। এই কোষগুলো মাটিতে পড়ে নতুন করে একটা গাছের সৃষ্টি হয়।
জাস্ট কোষগুলো মাটিতে পড়বে, ওগুলো নতুন একটা গাছের সৃষ্টি করবে, ওগুলোকে আমরা বলি স্পোর। এখন তোমাদের কথা হচ্ছে স্পোরগুলো কিভাবে সৃষ্টি হয়। মূলত দেহকোষ থেকেই স্পোরের সৃষ্টি হয়। আমি জানি তুমি কি কোয়েশ্চেন করবা, এই যে দেহকোষ থেকেই, দেহকোষ একটা জটিল প্রক্রিয়ায় স্পোর সৃষ্টি করে। এটা কোথায় হয়? নিম্ন শ্রেণীর গাছে, মানে যেগুলোকে আমরা গাছ বলি না মূলত, ঠিক আছে, যেগুলোকে আমরা গাছ, মানে আমরা ইউজুয়ালি গাছ কি চিনি, একটা বড় গাছ, পাতা থাকবে, কিন্তু নিম্ন শ্রেণীর গাছ কোনগুলো, যেমন শৈবাল, শৈবালকে তুমি পুরাপুরি গাছ বলতে পারবা না, ওটা না কাণ্ড আছে, না পাতা আছে, না কিছু আছে। শৈবাল মানে কি বলতেছি, একটা গাছ দেখো না ইটের উপর সবুজ সবুজ হয়ে আছে, ছোট ছোট মশ, তারপরে হচ্ছে যে তারপরে শ্যাওলা, শ্যাওলা বা শৈবাল, তারপরে ছত্রাক, এগুলোকে আমরা কি বলবো না, এগুলোকে আমরা উন্নত শ্রেণীর উদ্ভিদ বলবো না, এগুলো হচ্ছে নিম্ন শ্রেণীর উদ্ভিদ। ওকে, তাহলে এই নিম্ন শ্রেণীর উদ্ভিদের দেহকোষ থেকে ডিরেক্ট স্পোর সৃষ্টি হয়। স্পোর এক ধরনের কোষ বলতে পারো, হ্যাপ্লয়েড, এগুলো যখন মাটিতে পড়ে একটা নতুন গাছের সৃষ্টি হয়। তাহলে এখানে কোনো পুংগ্যামেট স্ত্রী গ্যামেটের প্রয়োজন হয় নাই, বিষয়টা বুঝছি। আচ্ছা, এরপরে আসি অঙ্গজ প্রজননে। তাহলে অঙ্গজ প্রজননের বিষয়টা একটু বলি। অঙ্গজ প্রজনন, ছোট করা যাচ্ছে না, আচ্ছা যাই হোক দেখো, তাহলে অঙ্গজ প্রজননে কি হচ্ছে, অঙ্গজ প্রজনন নিয়ে আমি একটু কথা বলি। দেখো, এই যে অঙ্গজ প্রজনন, এটার জন্য আমি একটা প্রাণীকে আনতেছি, যেটার নাম হচ্ছে হাইড্রা। নাম কি? হাইড্রা। এটা সম্পর্কে আশা করি তোমাদেরকে আগেও বলছি। হাইড্রা কি? হাইড্রা এমন একটা জলজ প্রাণী যেটাকে যেদিক থেকে কাটো না কেন সেটা একটা থেকে দুইটা হয়ে যাবে, বলছিলাম। আচ্ছা, এই যে দেখো হাইড্রা, দেখো এটা হচ্ছে একটা হাইড্রা, ঠিক আছে। এই হাইড্রাটার থেকে এদিকে দেখো, এই হাইড্রাকে তুমি যেদিক থেকে কাটো না কেন এটার কাছে একটা স্পেশাল কোষ আছে যেটাকে বলে ইন্টারস্টিশিয়াল কোষ। সাপোজ তুমি এই হাইড্রাকে মাঝ বরাবর কেটে দিছো, এই হাইড্রাকে মাঝ বরাবর কেটে দিছো, সেই ক্ষেত্রে হবে কি, এর একটা, এটা মাথার পার্ট মনে করো, এই যে মাথার পার্ট, এটা কেটে আলাদা হয়েছে, এটা তার পুরো বডিকে আবার সৃষ্টি করতে পারে। ওকে, আবার যা নিচের পার্ট যেটা আছে, সাপোজ এই নিচের পার্টটা, এই নিচের পার্টটা কি করবে, সে তার আরেকটা মাথা তৈরি করে ফেলবে। হ্যাঁ হ্যাঁ, মানে ইন্টারস্টিশিয়াল কোষ, এটা মানুষের থেকে নাই, এটা শুধু হাইড্রা থেকেই আছে। তাই হাইড্রাই শুধু এটা করতে পারে। হাইড্রাকে তুমি যেদিক থেকে কাটো না কেন, যেদিক থেকে কাটো না কেন সে তার পরিপূরক তৈরি করবে। মাথা কাটলে মাথা একটা বডি তৈরি করবে প্রাকৃতিকভাবে, প্রাকৃতিকভাবে মারা যেতে পারে। এটা হচ্ছে একটা ট্রান্সপারেন্ট কোষ, ট্রান্সপারেন্ট একটা প্রাণী, ট্রান্সপারেন্ট। এটার ছবিটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, আশা করি গুগলে পেয়ে যাব। দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি হাইড্রাটা, এই যে হাইড্রা, এই দেখছো, এই হাইড্রা, বুঝছো? হ্যাঁ, না না অক্টোপাস না, কাইন্ড অফ, বাট অক্টোপাস না। এটাকে এটাকে ড্রাগনের, এই ড্রাগনের সাথে তুলনা করা হয়। গ্রিক একটা মতবাদ অনুযায়ী একটা কাহিনী ছিল, যে কাহিনী একটা ড্রাগন ছিল যার নাম ছিল হাইড্রা। ওই ড্রাগন, আমরা কার্টুনে হয়তো দেখছি, ড্রাগনটার মাথা কাটলে দুইটা মাথা তৈরি হয়ে যেত, আবার কাটলে আরো দুইটা মাথা তৈরি হয়েছে, মানে যতটা কাটবা ততটা তৈরি হবে। হ্যাঁ, তো এই জন্য এটাকে কি বলা হয়েছে, হাইড্রা বলেছে। হ্যাঁ, এটা পানিতে, এটা মিঠা পানিতে পাওয়া যায়, মিঠা পানিতে মানে সমুদ্রে না, পুকুরের পানিতে তোমরা এটাকে দেখতে পারবা। এই যে দেখো, এই যে দেখো একটা প্রপার হাইড্রার চিত্র, দেখছো এরকম হয়ে থাকে। হাইড্রা একটু গ্রিন কালার হয়ে থাকে যখন হাইড্রার মধ্যে তোমার নীলাভ সবুজ শৈবাল বা ব্যাকটেরিয়া অ্যাটাক করে, নষ্ট করছে নীলাভ সবুজ শৈবাল, ওটা যখন অ্যাটাক করে তখন সবুজ হয়ে যায় সে, ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে আমাদের হাইড্রা, এটাকে ড্রাগনের সাথে তুলনা করা হয়। ওকে, হ্যাঁ আচ্ছা, তাহলে বুঝছি অঙ্গজ প্রজনন বুঝছি। আরেকটা অঙ্গজ প্রজননের উদাহরণ হচ্ছে, দেখো কিছু কিছু সময় হাইড্রা এরকম একটা বার্ড তৈরি করে, এই যে দেখো সে এরকম একটা মুকুল তৈরি করে, মুকুল বা বার্ড,
এইদিকে এদিকে তার একটা মুকুল বা বাট তৈরি হয়, ঠিক আছে? এই মুকুল বা বাট কখন তৈরি হয়? দেখো এই যে মুকুল বা বাট, ঠিক আছে? এটা কখন তৈরি হয়? আমাদের দেখো, আমরা এটা আমি উদাহরণ দিই যে আমাদের পেটের মতো করে, যেমন মানুষ যখন খাবার দাবার বেশি খায় পেটটা ফুলে যায় না, ঠিক এইভাবে হাইড্রা একটা ঋতু আছে, গ্রীষ্ম ঋতু, সাপোজ গ্রীষ্ম ঋতুতে ও খাবার বেশি খায়, ও যখন খাবার বেশি খাবে ওর এখানে একটা মুকুল সৃষ্টি হবে, এই মুকুলটা কেটে গিয়ে পরবর্তীতে আরেকটা হাইড্রা তৈরি হবে, মানে এই মুকুলটা থেকে পরবর্তীতে কি হবে আরেকটা। এটা সব দেশেই আছে, মূলত পানিতেই আছে, বাংলাদেশে মোটামুটি এর 4টা প্রকরণ ভালো পাওয়া যায়, ঠিক আছে? এটা নিয়ে আমরা পড়বো, ইন্টারে পড়বো। ইন্টারের যে জুলজির চ্যাপ্টার 2-তে প্রথম পার্টটা হচ্ছে হাইড্রা। এই হাইড্রার গঠন কীরকম, হাইড্রা কিভাবে চলাচল করে, হাইড্রার মুভমেন্ট, ওগুলোতে কোশ্চেন আসে। এগুলো হচ্ছে হাইড্রার কোষিকা, এগুলোকে সে শিকার ধরতে সাহায্য করে। এখানে কিছু নেমাটোসিস্ট আছে, এই জায়গায় কিছু নেমাটোসিস্ট আছে, বুঝছো? এই নেমাটোসিস্টগুলো কি করে, এখান থেকে একটা কাটার মতো বের হয়, এই কাটার মতো বের হয়ে কোনো একটা পোকামাকড় গেলে ওই পোকামাকড়কে সে আঁকড়ে ধরতে পারে। তো এগুলো নিয়ে অনেক পড়ালেখা আছে, আমরা ওইদিকে না যাই, আমরা আপাতত এখানে আসি। তাহলে যৌন প্রজনন বিষয়টা বুঝছি, যেখানে কি পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেটের প্রত্যক্ষ প্রয়োজন হয়, ঠিক আছে? অযৌন প্রজননে সেটা প্রয়োজন হয় না, এটা কোষ থেকেও হতে পারে। আর অঙ্গজ প্রজনন কি, যে কোনো অঙ্গ থেকে যদি একটা জিনিসের সৃষ্টি হয়, যেমন আমরা গাছের ক্ষেত্রে আরেকটা দেখি যে কলম করা, আমরা গাছের কলম করি না, একটা গাছের কাণ্ড কেটে ওইটা পানির মধ্যে দিয়ে বিভিন্ন প্রসেস করে একটা গাছ বের করি না, ওইটাও একটা কি অঙ্গজ প্রজননের অংশ। তাহলে বিষয়টা বুঝছি, তাহলে প্রজনন এই 3 ধরনের হয়ে থাকে। আচ্ছা, তাহলে প্রজনন নিয়ে আরো কিছু কথা বলি। দেখো প্রজনন কিভাবে হয়, একটা মাতার কোষ থাকে, মাতার জনন কোষ, আরেকটা হচ্ছে পিতার জনন কোষ। দেখো সবাই একটু এদিকে মনোযোগ, মাতার জনন কোষ, পিতার জনন কোষ। ওকে, মাতার জনন কোষ কি হ্যাপ্লয়েড না? হ্যাপ্লয়েড কি না? ঠিক আছে। পিতার জনন কি, জনন কোষ কি, তাও হ্যাপ্লয়েড। ওকে, এখন এই জনন কোষের হ্যাপ্লয়েড, সরি হ্যাপ্লয়েড বলতেছি, ডিপ্লয়েড, সরি সরি সরি, হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড। মাতার কোষ ডিপ্লয়েড, পিতার জনন কোষ ডিপ্লয়েড। এই দুইটা ডিপ্লয়েড যদি একসাথে জোড়া লাগে, বা এই দুইটা কোষ যদি একসাথে নিষিক্ত হয়, নিষিক্ত মানে কি দুইটা কোষ একসাথে জোড়া লাগা, সোজা বাংলায়, তাহলে এই যে নিষেক যদি হয় তাহলে এটা ফোরেন হয়ে যাবে না? ফোরেন হয়ে যাবে না? এটা কি মানুষের পর্যায়ে পড়ে? কারণ আমরা জানি যে মানুষের কোষের মধ্যে কি থাকে, ডিপ্লয়েড থাকে, মানে ক্রোমোজোম সংখ্যা কি হয়, ডিপ্লয়েড। ক্রোমোজোম সংখ্যা ডিপ্লয়েড হওয়ার কারণ কি বলছিলাম, জোড়ায় জোড়ায় থাকে। মানুষের কোষের মধ্যে ক্রোমোজোম কি থাকে, জোড়ায় জোড়ায়। জোড়ায় জোড়ায় কেন থাকে বলছিলাম, জোড়ায় জোড়ায় কেন থাকে বলছিলাম, কারণ দুইটা ক্রোমোজোমের বৈশিষ্ট্যগুলো সেম হয়। যেমন এই যে দেখো, এই ক্রোমোজোমের এই জায়গায়, এই ক্রোমোজোমের এই জায়গায় যদি মনে করো হাইটের জিন থাকে, সেম জায়গায় অপর ক্রোমোজোমের হাইটের জিন থাকবে, কথা বুঝছো? তারপর এই ক্রোমোজোমের এই জায়গায় যদি তোমার চোখের কালারের জিন থাকে, অপর ক্রোমোজোমেও সেম জায়গায় চোখের কালারের জিন হবে, কথা বুঝছো? এই জন্য আমাদের কোষের মধ্যে, মানুষের কোষের মধ্যে টোটাল 46টি ক্রোমোজোম থাকে, 46টি ক্রোমোজোম থাকে। ওকে, যার মধ্যে এই 46টি ক্রোমোজোম কি থাকে, একলা একলা সিঙ্গেল সিঙ্গেল থাকে না, ওরা জোড়ায় জোড়ায় থাকে। ওরা কিসে কিসে থাকে, জোড়ায় জোড়ায়। তাহলে জোড়া হচ্ছে কয়টা, 23 জোড়া, কথা বুঝছি? 23 জোড়া ক্রোমোজোম। ওকে, এই 23 জোড়া ক্রোমোজোমের মধ্যে এক জোড়া ক্রোমোজোম কি, সেক্স ক্রোমোজোম, ঠিক আছে? ছেলেদের ক্ষেত্রে সেটা কি এক্স ওয়াই, মেয়েদের ক্ষেত্রে সেটা কি এক্স এক্স, ঠিক আছে? বিষয়টা বুঝছি? আচ্ছা, তাহলে এই বুঝিনি,
ওদেরটা আলাদা, এটা পরে বলবো। আচ্ছা যাই হোক, এদিকে দেখো, তাহলে ক্রোমোজোম কি থাকে, জোড়া জোড়ায় থাকে, এই জন্য আমরা এটাকে কি বলি, ডিপ্লয়েড বলি। মাতৃজনন কোষ কি, ডিপ্লয়েড। পিতার জনন কোষ কি, ডিপ্লয়েড। ডিপ্লয়েড, দুইটাই ডিপ্লয়েড, ঠিক আছে। এই যে 2n, সাপোজ এখন দেখো এটা এটা সেম না, সিমিলার না, এখন এটাকে যদি তুমি n বলো, যেহেতু সিমিলার ওইটাকেও কি বলতে হবে, n বলতে হবে, তাহলে 2n, এভাবে আসছে 2n। আমার কথা কি বুঝছো? দুইটাই সেম ক্রোমোজোম, দুটোটার মধ্যে একই জায়গায় একই ধরনের জিন থাকে এবং দুটোটা জোড়া জোড়া আকারে থাকে। একটাকে যদি তুমি n ধরো, আরেকটাকেও তোমার কি ধরতে হবে, n ধরতে হবে। সেই ক্ষেত্রে এটা কি হয়ে গেল, ডিপ্লয়েড হয়ে গেল। সেটা বুঝছি, এই জন্য এটাকে 2n লেখা হয়। ওকে, আচ্ছা আচ্ছা, এই কনসেপ্টে আসি এবার। তাহলে এই যে দেখো পিতার থেকে, হ্যাঁ আচ্ছা, পিতা দেখো মাতার যদি 46টা থাকে, পিতারও 46টা আছে বা 23 জোড়া আছে। এখন 46 46 মিলে যোগ করলে কত হয়, 12 2 হাতে আর 1 92। তাহলে এই যে এই দুইটা যদি এক হয়ে নতুন কোষ তৈরি করতো, ওই কোষে ক্রোমোজোম সংখ্যা কত হতো, 92টি, বা জোড়া হিসাব করলে কত জোড়া হবে, 46 জোড়া হবে। তাহলে এটা কি মানুষের বৈশিষ্ট্যের মধ্যে পড়তেছে? মানুষের বৈশিষ্ট্য কি বলে, মানুষের মধ্যে কি আছে, 23 জোড়া। তাহলে এটা তো মানুষের পর্যায়ে পড়তেছে না, পড়তেছে, এই মানুষের পর্যায়ে পড়তেছে না। যদিও আমরা এটাকে অন্য ভাষায় ইউজ করি, কেউ যদি অমানুষের মতো কাজ করে তাকে আমরা কি বলি, তুমি তো মানুষের পর্যায়ে পড়ো না, ঠিক আছে। আচ্ছা যাই হোক, তাহলে এখানে হচ্ছে মানুষের পর্যায়ে সে পড়তেছে না, এখন তাকে মানুষের পর্যায়ে আনতে হবে, মানুষের পর্যায়ে তাকে আনতে হবে। তাহলে আমরা এটা কিভাবে করব দেখো, বা আমাদের প্রকৃতিতে এটা কিভাবে হয়, প্রকৃতিতে এটা কিভাবে হয় দেখো, প্রকৃতিতে এটা কিভাবে হয় দেখো। না এটা মুছতেছি, কারণ আসল জিনিসটা এখানে লিখতে হবে না। এটা তো তোমাদেরকে বললাম যে এটা যদি হয় তাহলে কি হইতো। ঠিক আছে এবার, ওকে দেখো, তাহলে তাহলে আমাদের বিষয়টা কিভাবে হয়, মানে আমরা এই যে প্রবলেমটা পাইলাম যে এটাও ডিপ্লয়েড মিলে 4টা এন্ড হয়ে যাচ্ছে, ঠিক আছে। তার মানে আমাদের বিষয়টা কি হয়ে যাচ্ছে, 46 জোড়া হয়ে যাচ্ছে, মানুষের বৈশিষ্ট্য আর থাকতেছে না। তো আমাদের মধ্যে এমন কি হয় যে আমরা আসলেই মানুষ হচ্ছি, আমরা দেখি না মানুষ থেকে মানুষ হচ্ছে। তো আমরা কিভাবে মানুষ হচ্ছি, মিওসিসের মাধ্যমে। কিসের মাধ্যমে, মিওসিসের মাধ্যমে, ঠিক আছে। এই যে দেখো তোমার এই যে জনন মাতৃকোষ, এটার মধ্যে মিওসিস হবে। কি রে এটা এরকম কেন করতেছে, এদিকে দেখো, এই যে এন, এই যে এন, এই যে এন, এন। কারণ মিওসিসের মধ্যে কি হয়, মনে করো এই যে একটা মাতৃকোষ, এই যে একটা মাতৃকোষ, এই মাতৃকোষ প্রথমে বিভাজিত হয়ে দুইটা হবে। আমরা জানি মিওসিসের ক্ষেত্রে নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোম সংখ্যা কি হয়ে যায়, অর্ধেক হয়ে যায়। মনে করো এখানে যদি 4টা থাকে, এখানে যদি 4টা থাকে, এই ক্ষেত্রে কয়টা হবে, 2টা, আর এই ক্ষেত্রে কয়টা হবে, 2টা। ওকে, এরপর আবার কি হবে, এরপর এই কোষটা আবার 2টা হবে, এই কোষটা আবার কি হবে, 2টা হবে, ঠিক আছে। এটাকে আমরা কি বলি, মিওসিস 1, আর এটা কি হচ্ছে মিওসিস 2। মিওসিস 2তে আবার ক্রোমোজোম সংখ্যা কি থাকবে, সেম থাকবে। মিওসিস 2 হচ্ছে কার মতো, মাইটোসিসের মতো। মিওসিস 2 কার মতো, মাইটোসিসের মতো। তাহলে এই যে মাতৃকোষে কি হচ্ছে, মিওসিস হয়ে ক্রোমোজোম সংখ্যা কি হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে। মানে আমি বিষয়টা বলতে চাচ্ছি যে 23 জোড়া ক্রোমোজোম ছিল, দুইটা সিমিলার ছিল না, জোড়ার মধ্যে, এক জোড়ার মধ্যে দুটোটা কি সিমিলার। এখন ওই জোড়ার মধ্যে প্রত্যেকটা থেকে যদি একটা একটা করে আসে, তাহলে সব বৈশিষ্ট্য আসতেছে না, বিষয়টা বুঝছো। একটু আবার বলি, এই যে দেখো একই জোড়ার মধ্যে তোমার ক্রোমোজোম দুটোটা কি সিমিলার না। এখন এখান থেকে যদি আমি একটা আনি, সাপোজ এই একটা আসছে, ওইটা আসে নাই, তার মানে কি পিতার যে 23 জোড়া আছে, ওখানে প্রত্যেক জোড়া থেকে যদি একটা করে আসে, সাপোজ প্রত্যেক জোড়া থেকে একটা আসলে কয়টা হইলো, 23টি হইলো, কয়টা হইলো, 23টি।
তো 23টি পিতার সব বৈশিষ্ট্য এখানে কাভার আপ করছে না, পিতার মোটামুটি সব বৈশিষ্ট্যই এখানে চলে আসছে, এখানে চলে আসছে, বিষয়টা বুঝছো? তাহলে পিতার যে সব বৈশিষ্ট্য এখানে চলে আসছে, সেম মাতার ক্ষেত্রেও হবে। মাতার যে 23 জোড়া আছে ওখানে মিওসিসের মাধ্যমে অর্ধেকটা আসবে, অর্ধেকটা আসবে, অর্ধেকটা এসে এখান থেকে 23টা এখান থেকে 23টা মিলে যে বাচ্চাটা আসবে। এই যে দেখো এর প্রসেসটাকে আমরা এরপরে দেখি। এই যে দেখো, এই যে পিতার ক্ষেত্রে এবার কয়টা আসলো, পিতার জনন কোষও কি হইল, মিওসিস হইল। এই যে মিওসিস হইল, এই মিওসিসের মধ্যে দেখো এখন পিতারটাও কি হয়ে গেছে, একটা কোষ থেকে 4টা কোষ তৈরি করছে এবং প্রত্যেকটা কি এখন হ্যাপ্লয়েড। ছিল কি ডিপ্লয়েড, হইল কি হ্যাপ্লয়েড। ক্রোমোজোম সংখ্যা কি হয়ে গেছে, অর্ধেক হয়ে গেছে এবং প্রত্যেক জোড়া থেকে একটা ক্রোমোজোম। এমন না যে 23 জোড়ার মধ্যে প্রথম জোড়াগুলো আসছে বাকি পরের জোড়াগুলো আসে নাই, ওইরকম না, প্রত্যেক জোড়া থেকে একটা করে, প্রত্যেক জোড়া থেকে একটা করে। এখন দুইটা একই জোড়ার মধ্যে ক্রোমোজোম দুইটা কি সিমিলার, এখন একটা করে আসলে মোটামুটি তোমার পিতার সব বৈশিষ্ট্য চলে আসতেছে, মাতার সব বৈশিষ্ট্য চলে আসতেছে। এখন পিতার 23টা এবং মাতার 23টা এক হবে। এই যে পিতার, এই যে এখানে ছিল মোটামুটি কয়টা 46টা, এখানে কয়টা করে 23টা করে, কয়টা করে 23টা করে। এখন এখান থেকে যে কোনো একটা আসবে, এখান থেকে যে কোনো একটা আসবে, যে কোনো একটা এসে যখন জাইগোট তৈরি করবে মানে নিষেক হবে। নিষেক মানে মিলন, কার মিলন, এই জনন মাতৃকোষ এবং পিতার জনন মাতৃকোষ এবং মাতার জনন মাতৃকোষের মিলনে কি তৈরি হবে, নিষেক হবে। নিষেকের ফলে জাইগোট তৈরি হবে, নিষেকের ফলে কি তৈরি হবে, জাইগোট তৈরি, মানে নতুন একটা কোষ তৈরি হবে। কথা বুঝছো? এই যে একটা আসলো, এখান থেকে একটা আসলো, মিলে এখন কত হবে 2n বা 46টি। ঠিক আছে? তাহলে এখন এটা কি মানুষের পর্যায়ে পড়তেছে না, পড়তেছে? এই বিষয়টা হচ্ছে এটা, হ্যাঁ হ্যাঁ, এটা এখন মানুষের পর্যায়ে পড়তেছে, জাইগোট তৈরি হচ্ছে। এই জাইগোট পরবর্তীতে মিওসিস কোষ বিভাজন, মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে, মাইটোসিসের মাধ্যমে তোমার কি তৈরি করবে, মানুষ তৈরি করবে। সাপোজ মানুষের কথা যদি বলি, মানুষ তৈরি করবে, ঠিক আছে, একটা শিশু তৈরি করবে। কিসের মাধ্যমে, মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে। এটা একটা থেকে 2টা হবে, 2টা থেকে 4টা হবে, 4টা থেকে 8টা হবে। এটা প্রসেসটা চলতেই থাকবে, প্রসেসটা চলতে এক পর্যায়ে সে কি হবে, একটা বাচ্চার রূপ নিবে। তারপর সে মায়ের গর্ভ থেকে কিসে আসবে, মায়ের গর্ভ থেকে সে তোমার পৃথিবীতে আসবে। বিষয়টা বুঝছি? তাহলে এই হচ্ছে প্রসেস। দেখো এটা কি ছিল, জনন মাতৃ কোষ। এখন এগুলো যেগুলো তৈরি হচ্ছে সেগুলো কি হবে, এগুলোকে বলে গ্যামেট। এগুলো কি বলে, গ্যামেট। এটা হচ্ছে স্ত্রী গ্যামেট, এটা হচ্ছে স্ত্রী গ্যামেট, আর এটা হচ্ছে কি, এগুলো হচ্ছে পুংগ্যামেট। পুংগ্যামেট, বুঝছি? পুংগ্যামেটকে আমরা কি বলি, পুংগ্যামেটকে আমরা শুক্রাণু বলি। কি বলি, শুক্রাণু। আর স্ত্রী গ্যামেটকে আমরা বলি কি, ডিম্বাণু। ঠিক আছে, বুঝছি? তাহলে এই যে জনন মাতৃকোষ থেকে ডিম্বাণু সৃষ্টি, পিতার জনন কোষ থেকে কি হইলো, শুক্রাণু সৃষ্টি। এগুলোকে আমরা পুংগ্যামেট বা শুক্রাণু বলি। এই শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনের ফলে নতুন একটা কোষ তৈরি হবে। আর কোষ, এই যে মিলন হচ্ছে, এই যে মিলন হচ্ছে, এটাকে কি বলে, নিষেক। ওকে, এই যে পিতার যে পুংগ্যামেট, পিতার পুংগ্যামেটের সাথে মাতার স্ত্রী গ্যামেটের যে মিলন, এই মিলনের প্রসেসটাকে আমরা বলি নিষেক। আর যেটা আউটপুট আমরা পাইছি, মানে একটা নতুন কোষ পাইছি, যেটাকে আমরা জাইগোট বলতেছি, এই জাইগোট থেকেই পরবর্তীতে কি আমাদের সৃষ্টি। তোমাদের বইয়ে মূলত এই জিনিসটাই ব্যাখ্যা করা হয়েছে। এই যে দেখো, এই যে দেখো, এখানে যে ব্যাখ্যা করা হয়েছে, পুং জনন মাতৃকোষ, স্ত্রী জনন মাতৃকোষ, এই যে মিওসিস, এই যে মিওসিস। এখানে একটা বইয়ে একটা ভুল কি জানো, মিওসিসের মধ্যে তোমাকে 2টা দেখাইছে, মিওসিসে 2টা দেখাইছে। এখন তোমার মাথায় কোয়েশ্চেন আসবে কি, মিওসিসে কি 2টা হয়, মিওসিসে তো 4টা হয়, তো 4টা দেখানোর কথা ছিল না। এখানে আসলে বইয়ে কিছু কিছু জিনিস আমাদেরকে একটা মিসকনসেপশন তৈরি করে, বুঝছো, মিসকনসেপশন তৈরি। তাহলে শুক্রাণু 4টা দিলে বিষয়টা, হ্যাঁ হ্যাঁ 4টা ভিডিও লিখে হবে, বইয়ে ভুল বলতে হবে না। এখানে 4টা শুক্রাণু দিলে আমাদের জন্য বুঝতে বিষয়টা আরোটা ইজি হইতো। মিওসিস যেহেতু হয়েছে 4টা শুক্রাণু দিলে ভালো হইতো, 4টা ডিম্বাণু দিলে ভালো হইতো। বিষয়টা বুঝছো? এই ডিম্বাণু এবং শুক্রাণুর যে, এই যে দেখো মিলনের যে প্রসেস, এটাকে আমরা কি বলতেছি, নিষেক। আর এই যে আউটপুট, নতুন কোষ যে তৈরি হইলো, এটাকে আমরা কি বলতেছি, জাইগোট। এটাই আমরা এখানে ব্যাখ্যা করছি, বুঝছি? আচ্ছা, এবার আসো, এবার আসো, দেখো
হ্যাঁ বইটা একটু নতুন করে লিখতে হবে। আচ্ছা এরপর আসো আমরা নিষেক। তোমাদের বইয়ে কি লিখছে একটু দেখি। যৌন প্রজননের জন্য নিষেকের প্রয়োজন, ঠিক আছে। তাহলে এই যে দেখো আমরা যে পড়াটা পড়ছি এটা আসলে বইয়ের সাথে একটু যদি সামঞ্জস্য করি বিষয়টা কেমন হয়। এটি একটি জৈবিক প্রক্রিয়া, কারণ এটা জীবের হয়, জীবের যেটা হয় সেটাকে আমরা জৈবিক প্রক্রিয়া বলি। যৌন প্রজননে ডিম্বাণু এবং শুক্রাণুর মিলনকে আমরা নিষেক বলতেছি। মিলনের যে প্রসেসটা মানে পিতা থেকে কি আসবে, শুক্রাণু আসবে, মাথা থেকে কি আসবে, ডিম্বাণু আসবে, দুইটাই কোষ মিলিত হয়ে একটা নতুন কোষ তৈরি করবে। এই যে প্রসেসটা, এই প্রসেসটাকে মূলত আমরা কি বলতেছি, নিষেক বলতেছি। শুক্রাণু সক্রিয়ভাবে ডিম্বাণুতে প্রবেশ করে, ঠিক আছে। এদের নিউক্লিয়াস দুটি পরস্পর একীভূত হয়, একীভূত হয়ে যে কোষটি উৎপন্ন হয় তাকে জাইগোট বলে। দেখো এই যে আমরা এই জায়গায় একটু দেখি, আচ্ছা এই জায়গায় না আরেকটা পেজে আসি, ধরো এই যে দেখো এই যে দেখো এই এই চিত্রতে আমরা বিষয়টা দেখতেছি, এই চিত্রতে আমরা বিষয়টা দেখতেছি। এই যে দেখো এই যে শুক্রাণু দেখছো, শুক্রাণু শুক্রাণু এসে ডিম্বাণুতে প্রবেশ করতেছে। এই যে আমাদের মনে করো এটা ডিম্বাণু, এই ডিম্বাণুতে এসে কি করবে, এই ডিম্বাণুতে এসে শুক্রাণুগুলো ভেতরে প্রবেশ করবে। যে কোনো একটা প্রবেশ করতে পারে, সবগুলো কিন্তু প্রবেশ করতে পারে না। যে কোনো একটা প্রবেশ করবে, ওই একটাই পরবর্তীতে কিসে পরিণত হবে, শিশুতে পরিণত হবে। এই যে আমরা এখানে অবস্থান করতেছি, আমরা সবাই কিন্তু শুক্রাণুর মধ্যে 1 নম্বরে হয়েছি, ফার্স্ট হয়েছি, ঠিক আছে। প্রায় 7 মিলিয়ন শুক্রাণু অ্যাট এ টাইম যায়, 7 মিলিয়ন, 7 মিলিয়নের মধ্যে আমরা ফার্স্ট। কথা বুঝছো, আমরা সবাই কি ফার্স্ট। শুধু পৃথিবীতে এসে ভুলে যাই যে আমরা ফার্স্ট, পৃথিবীতে এসে কি হয়, ভুলে যাই যে আমরা ফার্স্ট, ঠিক আছে। তাহলে এই যে জিনিসটা, এই যে ডিম্বাণু, ডিম্বাণুর মধ্যে শুক্রাণু প্রবেশ করতেছে। শুক্রাণু প্রবেশ করলে তাহলে ডিম্বাণুর মধ্যে যে শুক্রাণুর প্রবেশ, এটাই হচ্ছে মূলত নিষেক, এটাই মূলত নিষেক। শুক্রাণুকে আমরা কি বলতাম, পুংগ্যামেট, আর ডিম্বাণুকে কি বলে, স্ত্রীগ্যামেট। তাহলে পুংগ্যামেট এবং স্ত্রীগ্যামেট মিলিত যেটা হচ্ছে, মিলিত হয়ে যে নতুন কোষটা তৈরি হবে ওটাকে আমরা বলবো জাইগোট, আর মিলিত হওয়াটাকে আমরা কি বলবো, নিষেক। বুঝছি? আচ্ছা দেখো তাহলে এই যে এদের নিউক্লিয়াস দুইটি পরস্পর একীভূত হয়, একীভূত হয়ে যে কোষটা তৈরি হয়, মানে এদের নিউক্লিয়াস দুইটা এক হবে, ঠিক আছে। নিউক্লিয়াস দুইটা এক হবে। ক্রোমোজোম যে অবস্থান করে, ক্রোমোজোম কোথায় অবস্থান করে, নিউক্লিয়াসের ভেতরে অবস্থান করে। তাহলে নিউক্লিয়াস দুইটা এক হলে তাহলে 23টা মিলে কয়টা হইলো, 46টা হইল। ওকে, তাহলে এই যে নতুন কোষটা তৈরি হবে সেটাকে আমরা কি বলবো, জাইগোট। জাইগোট পরবর্তীতে বিভাজন, ওই যে আমরা বললাম না একটা কোষ ছিল, ছিল কয়টা কোষ, একটা কোষ, এরপর একটা থেকে দুইটা হয়েছে, দেখছো, তারপর দুইটা থেকে দেখছো অনেকগুলো হচ্ছে যে, হ্যাঁ এটা নিয়ে আমরা আলোচনা করবো যে 36 ঘন্টার পরে একটা থেকে দুইটা হয়, তারপরে 72 ঘন্টা পরে দেখবো যে অনেকগুলো কোষ হয়ে গেছে, ঠিক আছে। এরপর 4 সপ্তাহ পরে দেখবো যে আস্তে আস্তে আকার লাভ করতেছে সে। এরপর 5 সপ্তাহ পরে দেখো আস্তে আস্তে বাচ্চার আকার। 8 সপ্তাহ, 28 সপ্তাহ, 38 সপ্তাহ, অ্যাভারেজে 38 সপ্তাহ আমরা মায়ের গর্ভে থাকি। কথা বুঝছি, 38 সপ্তাহ কি মায়ের গর্ভে থাকি। ওকে, তাহলে এই গেল আমাদের কি নিষেক। তাহলে দেখো এখানে বইয়ে আরেকটা কথা লিখছে, ডিম্বাণু এবং শুক্রাণু উভয় হ্যাপ্লয়েড, অর্থাৎ এক প্রস্থ ক্রোমোজোম বহন করে। ওই যে আমরা পড়ছিলাম হ্যাপ্লয়েড, ডিম্বাণু হ্যাপ্লয়েড কীভাবে হয়েছে বুঝছো, এই যে ডিম্বাণু হ্যাপ্লয়েড হইলো, এই দেখো ডিম্বাণু কি হইলো, হ্যাপ্লয়েড হইলো। এই শুক্রাণু কি হইলো, হ্যাপ্লয়েড হইলো। কিভাবে, মিওসিসের মাধ্যমে। জনন মাতৃকোষ মিওসিস দেখাবে, পিতার মাতৃকোষও কি মিওসিস দেখাবে। আচ্ছা, তাহলে এই যে এখানে সেম কথা বললো, জাইগোট আবার কি হইলো, ডিপ্লয়েড হলো। তাহলে এই যে তৈরি করলাম, এই যে তৈরি করলাম জাইগোট, জাইগোট আবার কি হইলো, ডিপ্লয়েড হলো। তাহলে প্রথমে ছিল কি ডিপ্লয়েড, এদিকে দেখো প্রথমে ছিল কি ডিপ্লয়েড, তারপর হয়েছে কি হ্যাপ্লয়েড, আবার হয়েছে কি ডিপ্লয়েড। এই যে দেখো তাহলে এই যে চক্রটা, এই চক্রটাকে আমরা বলি যৌনুক্রম। কি বলি, যৌনুক্রম। কোনো একটা প্রাণী প্রথমে ডিপ্লয়েড থাকে, তারপর আবার হ্যাপ্লয়েড হয়, আবার কি হয়, ডিপ্লয়েড হয়। আবার কিছু কিছু প্রাণী আছে সারা জীবন হ্যাপ্লয়েড থাকে, শুধু প্রজননের জন্য কি হয়, ডিপ্লয়েড হয়। তাহলে এই যে সাইকেলটা, এই সাইকেলটাকে আমরা কি বলি, যৌনুক্রম। এই যে এই 2n ছিল, হয়েছে কি n, আবার কি হয়েছে 2n, একটা চক্র হয়েছে না। এই যে দেখো ছিল 2n, হয়েছে n, আবার কি হয়েছে 2n। তাহলে এই যে চক্রটা এটাকে কি বলে, যৌনুক্রম বলে। বুঝছি? আচ্ছা আসো তাহলে নিষেকের মধ্যে আসি। নিষেক, নিষেক আবার দুই ধরনের।
এই নিষেক আবার কি দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে বহিনিষেক, একটা হচ্ছে বহিনিষেক, আরেকটা হচ্ছে অন্তনিষেক। এখন তো স্যারেরা দুইটার মধ্যে তফাৎ কি? বহিনিষেক আর অন্তনিষেকের মধ্যে তফাৎ কি? নিষেক যদি শরীরের বাইরে হয় সেই নিষেকটাকে আমরা বলবো বহিনিষেক। কথা বুঝছো? যেই নিষেক শরীরের বাইরে হয়, বিষয়টা হচ্ছে ইয়ার মতো। আমরা একটু বলি, মাছের ক্ষেত্রে মাছের প্রজননটা কিভাবে হয়? মাছের প্রজননটা কিভাবে হয় দেখো, মাছের প্রজননটা এভাবে হয়, একটা মা মাছ, এদিকে দেখো, এই কথা না, একটা মা মাছ, বহিনিষেকটা কিভাবে হয় বলতেছি, শরীরের বাইরে হয়। শরীরের বাইরে একটা মা মাছ এসে তার যে ডিমগুলো আছে ওগুলো তোমার কি করবে, পানিতে এক জায়গায় ছেড়ে দিবে। এই যে এই জায়গায় তার ডিম্বাণুগুলো ছেড়ে দিবে, মানে মাছের ডিমগুলো সে কি করবে, ছেড়ে দিবে। ঠিক আছে, ছেড়ে দিয়ে সে চলে যাবে একটা জায়গায়, মা মাছ তার ডিমগুলো ছেড়ে দিয়ে বা ডিম্বাণুগুলো ছেড়ে দিয়ে চলে যাবে। এরপর একটা পুরুষ মাছ আসবে, পুরুষ মাছ এসে তার যে শুক্রাণুগুলো এই ডিম্বাণুর উপর ফেলে দিবে। ঠিক আছে, তারপর এই যে শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হয়ে নতুন করে কোষ তৈরি করবে, নতুন করে জাইগোট তৈরি করবে। এই জাইগোট পরবর্তীতে কি হবে, ছোট ছোট মাছের পোনায় পরিণত হবে, হবে। তাহলে এটাকে বলে বহিনিষেক। এটা কি কোনো শরীরের ভেতরে হয়েছে? মাছের শরীরের ভেতরে এটা প্রসেসটা হচ্ছে না, শরীরের বাইরে হচ্ছে। তো এই যে শরীরের বাইরে হওয়া, এটাকে আমরা কি বলি, বহিনিষেক বলি। বিষয়টা বুঝছি? তাহলে মাছের ক্ষেত্রে আমরা এটা মনে রাখবো, মাছের মা মাছ যে ডিমগুলো আছে, ডিমগুলো বাইরে ছেড়ে দেয়, পুরুষ মাছ এসে পুরুষের যে শুক্রাণুটা ওইটা ডিম্বাণুর উপর ছেড়ে দেয়, ওটা পানির মধ্যে হয়ে যায়। ওকে, পানির মধ্যে হয়ে যায়। তাহলে এই যে বহিনিষেকের একটা মাধ্যম লাগবে, সেটা কি? পানি। বহিনিষেকের একটা মাধ্যম লাগবে কি? পানি ছাড়া এটা হবে না। ঠিক আছে, এরপর আস্তে আস্তে অন্তনিষেক, যেটা স্বাভাবিকভাবে হয়। যেমন আমরা কার থেকে সৃষ্টি, মানে আমাদের জন্ম কার থেকে হয়েছে? মা থেকে হয়েছে। আমরা মায়ের গর্ভে প্রায় 38 সপ্তাহ, বা এটা মাসে কাউন্ট করলে প্রায় 9 মাসের কাছাকাছি সময় আমরা মায়ের গর্ভে থাকি। ঠিক আছে, 9 মাস থেকে 10 মাস, ওই যে আমাদের বাংলা মুভির ডায়লগ আছে, 10 মাস 10 দিন। হ্যাঁ, তো ওইরকম একটা 38 সপ্তাহ থেকে 40 সপ্তাহ, 38 সপ্তাহ থেকে 40 সপ্তাহ আমরা মায়ের গর্ভে থাকি। ওকে, তাহলে এটা আমরা মায়ের ভেতর থেকে আসতেছি না? তাহলে আমাদের নিষেকটা কোথায় হয়েছে? শরীরের ভেতরে। মানুষের কি হয়? শরীরের ভেতরে, মানে মায়ের শরীরের ভেতরে নিষেকটা হয়, এটাকে আমরা বলি অন্তনিষেক। বিষয়টা বুঝছি? আসো দেখি, এই যে তোমাদের বই লিখছে নিষেক দুই ধরনের, বহিনিষেক, অন্তনিষেক। যে নিষেক ক্রিয়ায় প্রাণী দেহের বাইরে সংঘটিত হয়, দেখছো? যে নিষেকটা কোথায় হবে? এই যে এখানে যে শুক্রাণু আর ডিম্বাণু মিলিত হইলো, সেটা কোথায় হইলো? মা মাছের ভিতরে না, পুরুষ মাছের ভিতরে না। তাহলে কোনো মাছের ভিতরে কি হয় নাই? নিষেক হয় নাই। নিষেক কোথায় হয়েছে? পানিতে হয়েছে। তাহলে শরীরের বাইরে হয়েছে, এটাকে আমরা কি বলবো? বহিনিষেক বলবো। আচ্ছা দেখো, তাহলে এই ধরনের নিষেক সাধারণত পানিতে বস করে। এই যে আমরা বললাম না পানি প্রয়োজন, এখানে পানি প্রয়োজন বললাম না? তাহলে এই ধরনের নিষেক সাধারণত পানিতে বাস করে এমন সব প্রাণীর মধ্যেই সীমাবদ্ধ, অন্য প্রাণীতে সাধারণত এটা হয় না, যেমন মাছ এবং ব্যাঙ। ঠিক আছে, তবে ব্যতিক্রম হচ্ছে হাঙ্গর। হাঙ্গর কিন্তু অন্তর্নিষেক করে না, বহিনিষেক করে না। হাঙ্গর কি করে? অন্তর্নিষেক করে। মানে হাঙ্গরের বাচ্চা তার মায়ের পেট থেকে জন্ম নেয়, জন্ম নেয়। বুঝছো? আচ্ছা, এরপর অন্তনিষেক স্ত্রী দেহের জননাঙ্গে সংগঠিত, মানে স্ত্রী দেহ বা মায়ের ভেতরে হচ্ছে যে নিষেকটা হয়, সেটাকে আমরা অন্তনিষেক হিসেবে চিনি। সাধারণত শারীরিক মিলনের ফলে পুরুষ প্রাণী তার শুক্রাণু স্ত্রী জননকোষের ভিতরে প্রবেশ করায় এবং এই নিষেক ঘটায়। ঠিক আছে, তাহলে প্রাণীটা কিভাবে হবে? নর্মাল প্রাণীটা, গরু, ছাগল, হাঁস, মুরগি, আমরা যেটা নর্মাল প্রাণী আছি, এই নর্মাল প্রাণীদের ক্ষেত্রে কি হয়? শুক্রাণুটা মায়ের গর্ভে যায়, মায়ের গর্ভে ডিম্বাণুর সাথে মিলিত হয় এবং সেটা কি তৈরি করে? জাইগোট তৈরি করে। সেটা আমরা কোথায় দেখছিলাম? এই যে আমরা উদ্ভিদ প্রজনন পড়ছিলাম না, উদ্ভিদ প্রজনন আমরা দেখছি না, পুংরেণু যেটা আছে সেটা ওই ডিম্বাণুর সাথে মিলিত হয়েছে, ডিম্বাণুর সাথে মিলিত হয়ে কাহিনী বলছিলাম যে তোমাদের, ডিম্বাণুর পরবর্তীতে কিসে পরিণত হইলো? ফলে পরিণত হইলো, বীজে পরিণত হইলো, বীজ থেকে তারপর ফল পাইছি আমরা। ওই বীজটা যদি অন্য জায়গায় রোপণ করি, নতুন একটা স্পোরোফাইট বা নতুন একটা গাছ আমরা পাইছিলাম। উদ্ভিদ প্রজননে আমরা বিষয়টা কমপ্লিট করছিলাম। ওকে,
তাহলে ওইটাকে আমরা অন্তঃনিষেক বলি। তার মানে গাছের মধ্যেও অন্তঃনিষেক হয়, আবার কিছু কিছু গাছে বহির্নিষেক হতে পারে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, তাহলে এই বিষয়টা আমরা শেষ করছি। এখানে যে প্রসেসটা আছে এই প্রসেসটাও আমরা শেষ করছি। এরপরে আসি মানব প্রজননে হরমোনের ভূমিকা। মানব প্রজননে হরমোনের ভূমিকা। আচ্ছা, এই যে হরমোন মূলত গ্রন্থি থেকে গ্রন্থি বিভিন্ন ধরনের হরমোনকে কি করে প্রডিউস করে। গ্রন্থি থেকে কি তৈরি হয়? হরমোন তৈরি হয়। আচ্ছা, আরেকটা হরমোন পাশাপাশি আরেকটা জিনিস আছে এনজাইম। ঠিক আছে, হরমোন হচ্ছে কিভাবে প্রবাহিত হয়? রক্তের মাধ্যমে প্রবাহিত হয়, কিন্তু এনজাইমের জন্য আলাদা নালীপথ থাকে। এনজাইমের জন্য কি থাকে? আলাদা নালীপথ থাকে। তবে কিছু কিছু এনজাইম আবার রক্তের মাধ্যমে প্রবাহিত হতে পারে। আচ্ছা যাই হোক, এই গ্রন্থি থেকেই মূলত হরমোনের সৃষ্টি। গ্রন্থি থেকে হরমোনের সৃষ্টি, এবং গ্রন্থি থেকে হরমোন তৈরি হওয়ার পরে সেটা সব জায়গায় চলে যায় যে জায়গায় কাজ করতে হবে। ওকে, তাহলে এই যে জননে প্রজননে এই হরমোন আমাদের বা গ্রন্থি থেকে যে হরমোনটা প্রডিউস হচ্ছে সেটা আমাদের কিভাবে হেল্প করতেছে তা আমরা একটু দেখি। তো এখানে তোমাদের বইয়ে কিছু গ্রন্থির নাম লিখছে, আমি এগুলো অ্যাড করি। প্রথমে হচ্ছে পিটুইটারি গ্রন্থি। আচ্ছা, পিটুইটারি গ্রন্থি সম্পর্কে কি তোমরা জানো? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের মানবদেহের বস গ্রন্থি। বস গ্রন্থি এটা সবচেয়ে ছোট, কিন্তু সবচেয়ে মেইন কাজ কে করে? এই করে। ব্রেনের মধ্যে যে হাইপোথ্যালামাসের সাথে এটা জড়িত। ঠিক আছে, এই পিটুইটারি গ্রন্থি সব গ্রন্থিকে কন্ট্রোল করতে পারে, সেজন্য এটা কি বস গ্রন্থি। এই যে হরমোনগুলো প্রডিউস করে, এই হরমোনগুলো দিয়ে বাকি গ্রন্থিগুলো কাজ করে। মানে হচ্ছে বসের কাজ কি? মনে করো এমপ্লয়িকে বলবে এই তুমি এটা করো, এই তুমি আরেকটা জিনিস করো, বলবে না, কাজ বলে দিবে না। তো এই পিটুইটারি গ্রন্থি মূলত সবাইকে এরকম তাদের কাজটা বুঝাই দেয়। হ্যাঁ, বুঝি না। হাইপোফাইসিস বলতেছো? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, হাইপোথ্যালামাসের সাথে জড়িত মূলত, এটার নাম বলতেছে হাইপোফাইসিস। আচ্ছা, পিটুইটারি গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি, অ্যাড্রেনাল গ্রন্থি, এই যে দেখো, এই গ্রন্থিগুলোর নাম তোমাদের বইয়ে উল্লেখ করছে। আমরা জাস্ট এগুলোর কাজগুলো দেখব, এই গ্রন্থিগুলো কে কি কাজ করতে পারে ওগুলো আমরা একটু দেখব। দেখো, পিটুইটারি গ্রন্থ থেকে বিভিন্ন ধরনের বৃদ্ধি উদ্দীপক হরমোন, মানে যে হরমোন তোমাদেরকে বৃদ্ধি করতে হেল্প করে, দৈর্ঘ্য প্রস্থ সব দিক থেকে। ঠিক আছে, যে হরমোন কি করে? বৃদ্ধি করতে হেল্প করে। তাহলে বৃদ্ধি উদ্দীপক হরমোন এবং উৎপাদক হরমোন নিঃসরিত হয় এই হরমোনগুলো জনন গ্রন্থির বৃদ্ধি। তাহলে কি কি কাজ করে? কাজগুলো আমরা একটু লিখি। জনন গ্রন্থির বৃদ্ধি। জনন গ্রন্থি বলতে কি বোঝাচ্ছে? এই দুইটাকে বোঝাচ্ছে। ঠিক আছে, টেস্টিস এবং ওভারি। টেস্টিস এবং ওভারি, ঠিক আছে, এগুলো আস্তে আস্তে কি হবে? বিল্ড হবে। এগুলো আস্তে আস্তে স্ট্রাকচার কি করবে? বিল্ড করবে, মানে গ্রন্থিগুলো আস্তে আস্তে তৈরি করতে এই পিটুইটারি গ্রন্থি হেল্প করে। এরপর বিভিন্ন ধরনের ক্ষরণ,
কাজ নিয়ন্ত্রণ। মাতৃস্তন গ্রন্থির বৃদ্ধি, দুগ্ধক্ষরণ। আচ্ছা, আমরা সবাই কি মায়ের দুধ খেয়ে তো কি বড় হয়েছি, তাই না? তাহলে এই যে এই পিটুইটারি গ্রন্থি মায়ের স্তন গ্রন্থি বৃদ্ধি এবং মা থেকে দুগ্ধকরণ, মানে মা থেকে যে আমরা দুধ পাই, এই যে পুষ্টি পাই, এই পুষ্টিটা কিভাবে আসে? এই পিটুইটারি গ্রন্থি এটাতে হেল্প করে। তাহলে কাজগুলো আমরা একটু মনে রাখতে হবে, জাস্ট কাজগুলো একটু মনে রাখবো, তাইলেই হবে। আচ্ছা, এরপর আসতেছে থাইরয়েড, যার থেকে থাইরক্সিন হয়। থাইরক্সিন কি কি করে? দৈহিক এবং মানসিক বৃদ্ধি, দৈহিক ও মানসিক বৃদ্ধি। তারপর আসতেছে যৌন লক্ষণ প্রকাশ, আচ্ছা, তারপর আসতেছে বিপাকে সহায়তা করে। ঠিক আছে? তাহলে দৈহিক এবং মানসিক বৃদ্ধি। এই যে দেখো, আমরা সবাই এখন কি হচ্ছে, আস্তে আস্তে কি হচ্ছে, সিগমা হয়ে যাচ্ছে না? সিগমা, আমাদের কোনো কিছুই গায়ে লাগতেছে না। ছোটবেলায় একটা কেউ বকা দিলে কান্না শুরু করে দিতাম, একটা কেউ এভাবে আঙ্গুল দেখালে কান্না শুরু করে দিতাম। এখন কি আঙ্গুল না, পুরো বডি দেখাই দিলে হবে না, ঠিক আছে? হ্যাঁ, এখন কি, এখন কিছু গায়ে লাগে না, কারণ আমরা এখন কি হয়ে যাচ্ছি, সিগমা হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছি? হ্যাঁ, অরা। হ্যাঁ, আমাদের এখন অরা বেড়ে যাচ্ছে, আমাদের এখন কোনো কিছু গায়ে লাগতেছে না, আমাদের গা ছুঁয়ে চলে যাচ্ছে, কিন্তু আমাদের কোনো ইয়ে হচ্ছে না। তাহলে আমাদের যে মানসিকটা বৃদ্ধি হইলো, আমরা মানসিকভাবে কি হইলাম, স্ট্রং হইলাম, সেটা কিভাবে হচ্ছে? এই থাইরয়েড গ্রন্থি যে থাইরক্সিন হরমোনটা প্রডিউস করতেছে, ওই থাইরক্সিন হরমোন এই কাজগুলো করে। ওকে, লাস্টে দিয়ে বিপাকেও সহায়তা করে। বিপাক মানে কি? ভাঙা করা, মানে অনেকটা হজম প্রক্রিয়ার মতো। হজমে আমরা ভাঙিও গড়িয়ে। হ্যাঁ, ক্ষরণ কোথায়? উপরেটাতে ক্ষরণ, মানে বিভিন্ন কিছু সিক্রেশন, ক্ষরণকে বলে সিক্রেশন। সিক্রেশন মানে কোনো কিছু বের হওয়া, ঠিক আছে? কোনো কিছু বের হওয়া, যে কোনো হরমোনের ক্ষরণটাকে নিয়ন্ত্রণ করে। যে গ্রন্থি থেকে হরমোন বের হয়, গ্রন্থি থেকে হরমোন বের হয়, অনেকটা চোখ থেকে পানি পড়ার মতো। চোখ থেকে যেরকম পানি আসে, গ্রন্থি থেকে কি আসে? হরমোন আসে। তো এই হরমোনটাকে বের হওয়াটাকে আমরা বলি ক্ষরণ। মানে হরমোন যে বের হচ্ছে, কোনো কিছু বের হওয়াকে কি বলে? ক্ষরণ বলে। ওকে, সিক্রেশন, এটার ইংরেজি নাম হলো সিক্রেশন। ওকে, এরপর আসতেছি অ্যাড্রেনাল গ্রন্থি। এর কিছু হরমোন যৌনাঙ্গ বৃদ্ধি, যৌনাঙ্গ বৃদ্ধি, যৌন লক্ষণ প্রকাশে সহায়তা করে। আচ্ছা, শুক্রাশয় থেকে টেস্টোস্টেরন ও অ্যান্ড্রোজেন এবং ডিম্বাণু থেকে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন। এইদিকে দেখো, এই যে আমাদের টেস্টিস থেকে কি হয়? টেস্টোস্টেরন এবং কি? অ্যান্ড্রোজেন। টেস্টোস্টেরন এবং অ্যান্ড্রোজেন, এই দুইটা হরমোনের নাম অবশ্যই মনে রাখতে হবে। টেস্টোস্টেরন এবং কি? অ্যান্ড্রোজেন, এই দুইটা হরমোন প্রডিউস হয়। ঠিক একইভাবে ওভারি থেকে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোন প্রডিউস হয়। এই দুইটা হরমোন, টেস্টোস্টেরন এবং অ্যান্ড্রোজেন, এই দুইটা হরমোন আমাদের ছেলেদের বৈশিষ্ট্য প্রকাশ করে। এই যে ছেলেদের দাড়ি, গোঁফ বা ছেলেদের ভয়েসের মধ্যে যে একটা পরিবর্তন, মেয়েদের ভয়েস এবং ছেলেদের ভয়েসের মধ্যে একটা কি আছে? পার্থক্য আছে। কিন্তু কিছু কিছু ছেলে আবার কি করতে পারে? মেয়েদের ভয়েসও বের করতে পারে। এটা আলাদা একটা ট্যালেন্ট, ওর আলাদা একটা কি ট্যালেন্ট, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, আর মেয়েদের বৈশিষ্ট্য, মেয়েদের মতো বৈশিষ্ট্য, মেয়েদের বৈশিষ্ট্য তো আমরা বুঝতেছি মোটামুটি। না, অবশ্যই ছেলেদের বৈশিষ্ট্য যেরকম ছেলেদের মতো, তোমরা হাসতেছো না, আমরা বেশি অরা হয়ে গেছে। মেয়েদের বৈশিষ্ট্য মেয়েদের মতো, ছেলেদের বৈশিষ্ট্য ছেলেদের মতো, ঠিক আছে? তাহলে মেয়েদের বৈশিষ্ট্য যেগুলো ইস্ট্রোজেন বা প্রোজেস্টেরন এর ফলে হয়। কোনো ছেলের মধ্যে যদি এই হরমোনের পরিমাণ, এই হরমোনের উপস্থিতি লক্ষ্য করা যায়, সে একটু কি হবে? একটা
মেইলি ভাব থেকে যাবে। আর কোনো মেয়ে থেকে যদি এই দুইটা হরমোন পরিমাণ থেকে থাকে বা পরিমাণ বেশি থাকে, সেই ক্ষেত্রে কিছু দেখা যায় না, দাড়ি মোচ মেয়েদের থেকেও হতে পারে এই হরমোনের প্রভাবে। এখানে তাদের কোনো হাত নাই, এখানে কি হরমোনের প্রভাব হচ্ছে। ঠিক আছে, যে মনে করো মানুষ পাগল হয়ে যায়, মানুষ কি জন্য পাগল হয়ে যায়? হরমোনাল ইমব্যালেন্সের কারণে মানুষ কি হয়ে যায়? পাগল হয়ে যায়। তা হরমোন হচ্ছে তোমাদের পুরা সিস্টেমটাকে কন্ট্রোল করতেছে। ঠিক আছে, তাহলে কোনো একটা হরমোনের যদি তারতম্য হয়ে যায়, সেই ক্ষেত্রে তোমাদের অবস্থা কি হয়ে যাবে? খারাপ হয়ে যাবে। এই যে দেখো, তাহলে হরমোন মেয়েদের নারী সুলভ কোনগুলো? ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন মেয়েদের নারী সুলভ লক্ষণগুলো সৃষ্টি করে। ঠিক আছে, তাছাড়া ডিম্বাণু উৎপাদনে বেশি ভূমিকা পালন করে। অমরা থেকে গোনাডোট্রপিক এবং প্রজেস্টেরন, অমরা থেকে গোনাডোট্রপিন ও প্রজেস্টেরন। ডিম্বাশয়ে অ্যানাল গ্রন্থিকে উত্তেজিত করে এবং স্তন গ্রন্থি বৃদ্ধি করে। এই বিষয়টা বুঝো। অমরা নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আমরা তো তোমাদেরকে একটু দেখাই তাও এখানে। এইটা হচ্ছে আমাদের অমরা, এই যে দেখো, এটা মায়ের গর্ভ বা মায়ের জরায়ুর ভিতরে কি আছে? এই জায়গায়, এই যে জরায়ুর ভিতরে এই জায়গায় মানে পেটের ভিতরে একটা জিনিস আছে অমরা। এখান থেকে একটা নালী এসে আমাদের নাভির সাথে যুক্ত হয়। এইটা আমাদের সব কাজ করে থাকে। মানে আমরা যখন মায়ের পেটে থাকি, এটা আমাদের ফুসফুসের কাজও করবে, এটা আমাদের ব্লাড সার্কুলেশন মানে আমাদের হার্টের কাজও করবে। তখন তো আমাদের হার্ট মূলত হ্যাঁ 3বার দিছি। আচ্ছা, যাই হোক, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা এই অমরা থেকে কোয়েশ্চেন আসবে। আর তোমাদের প্রাণী প্রজননে অন্য টপিক থেকে কোয়েশ্চেন না আসলেও অমরা থেকে কোয়েশ্চেন আসবে। ওকে, তারপর এটা আমাদের ফুসফুসের কাজও করে, এটা আমাদের কিডনির কাজও করে। এটা আমরা পরের ক্লাসে দেখবো। এই একটা অঙ্গ, এই একটা অর্গান, এই যে দেখো এই অর্গানটা, এই যে দেখো এই জায়গায় এই অর্গানটা কি হয়? মানে এই বাচ্চা যখন সৃষ্টি শুরু হয়, বাচ্চার কোষ থেকে কিছু কোষ আসে, বুঝিনি? না চিত্র আসবে না, চিত্র আঁকতে পারবে না, এত কঠিন চিত্র কিভাবে আঁকবা? না, চিত্র আসবে না, চিত্র আঁকা লাগবে না। এই যে দেখো কি কোনটা আঁকবা, মানে এটা আঁকবা না, এটা আঁকার দরকার নেই, এটা আঁকতে অনেক টাইম লাগবে, কোনো দরকার নেই। তাহলে আচ্ছা দেখো, এটা হচ্ছে কি, এইদিকে দেখো, এটা হচ্ছে জরায়ুর ভিতরে এটা কি অমরা। এটা প্রথম থাকে না, শুরুতে এটা থাকে না। বাচ্চার থেকে কিছু কোষ আসবে, মায়ের বডি থেকে কিছু কোষ আসবে, ওই দুইটা কোষ মিলে মূলত অমরা সৃষ্টি হবে। ঠিক আছে, এই কোষ মিলে অমরা সৃষ্টি হবে। এটা দেখতে মূলত এরকম অরিজিনালি দেখতে। যখন বাচ্চা জন্ম নেয়, বাচ্চার জন্মের সাথে সাথে বাচ্চার সাথে এটাকেও বের করে ফেলা হয়, কারণ নতুন বাচ্চার জন্য নতুন অমরা। ঠিক আছে, আর এটার সাথে আমাদের নাভির সাথে যুক্ত হয়। এটাকে বলে নাড়ি, বলে না নাড়ির টান, এটাই কি বলে? নাড়ি বলে। এই যে মাতৃগর্ভে দেখছো, এইটা হচ্ছে আমরা, এইটা হচ্ছে বাচ্চা, এই যে নাড়ির সাথে যুক্ত। তা আমরা মায়ের বডি থেকে খাবার এর কাছে আসে, এই থেকে তারপর আমাদের কাছে আসে। মায়ের বডি থেকে অক্সিজেন এর কাছে আসে, এরপর অক্সিজেন আমাদের কাছে যায়, আবার কার্বন ডাইঅক্সাইড সেম প্রসেসে যায়। তাহলে এই আমাদের হার্টের কাজ করে, এই আমাদের ফুসফুসের কাজ করে, এই আমাদের কিডনির কাজ করে। মানে আমাদের ওই অবস্থানে মানে মাতৃগর্ভে আমাদের যা যা প্রয়োজন ছিল সবগুলো প্রডিউস করছে কে? অমরা। হ্যাঁ, এটা এখানে দেখো, আমরা একটা কোষ থেকে সৃষ্টি না, মূলত একটা জাইগোট থেকে সৃষ্টি না। এখান থেকে কোষ বিভাজন যখন হচ্ছে, অনেকগুলো কোষ তৈরি হচ্ছে না, এখান থেকে কিছু কোষ এবং মায়ের থেকে কিছু কোষ এসে এই অমরা সৃষ্টি। কথা বুঝছো? বাচ্চা থেকে কিছু কোষ এবং মায়ের থেকে কিছু কোষ এসে কিসের সৃষ্টি? অমরা সৃষ্টি। এটা আমরা পরবর্তী ক্লাসে দেখব। এখন দেখো, এই জায়গায় যে আমরা অমরা পড়লাম, এই অমরা মূলত এই দুইটা হরমোনকে প্রডিউস করে। একটা কি গোনাডোট্রপিক, আর একটা হচ্ছে প্রজেস্টেরন। এখানে ছিল, এখানেও আছে প্রজেস্টেরন। আমরাও প্রজেস্টেরন হরমোন ক্ষরণ করে। এখন ওই যে আমরা যখন পৃথিবীতে আসব, আমাদের মায়ের দুধের দরকার আছে, তাই না? আমরা যখন পৃথিবীতে আসব তখন আমাদের মায়ের দুধ, আমরা তো অন্য কিছু খাইতে পারবো না। 2 বছর পর্যন্ত, প্রায় 1-1.5 বছর 2 বছর কি নর্মাল খাবার বাচ্চারা খেতে পারে না। ঠিক আছে, ওরা কি খাবে? শুধু মায়ের বুকের দুধের উপরেই কি করবে? নির্ভর করবে। তাহলে এই যে মায়ের থেকে যে আমরা দুধ পাচ্ছি, এটা মায়ের বডিতে তৈরি হইতে হবে না? ওইটা মায়ের বডিতে কি হইতে হবে?
প্রডিউস হতে হবে। এই প্রডিউশনটা কে করবে? আমরা এই দুইটা হরমোন রিলিজ করবে, তখন এই দুইটা হরমোন গিয়ে এই যে আমাদের স্তনগ্রন্থিকে সিগন্যাল দিবে। স্তনগ্রন্থিকে সিগন্যাল দিয়ে বলবে যে কিসের প্রডিউস করতে? মাতৃদুগ্ধের ব্যবস্থা করতে, যাতে বাচ্চা পৃথিবীতে আসার পরে মাতৃদুগ্ধের উপর কি করতে পারে? সার্ভাইভ করতে পারে। বিষয়টা বুঝছি? তাহলে আজ হ্যাঁ নিয়ে ফেলে না, মানে আমরা যখন সৃষ্টি হয় আমরাই সিগন্যাল পাঠাই দেয় যে বাচ্চা ইজ কামিং। ঠিক আছে, বেবি কি হচ্ছে? পৃথিবীতে আগমন হচ্ছে। এই পৃথিবীতে আগমন হওয়ার আগেই আমাদের এই দুইটা সিস্টেম ঠিক করতে হবে, স্তনগ্রন্থি এবং কি মাতৃদুগ্ধ যখন ঠিক হবে তখনই বাচ্চারা কি পরবর্তীতে পৃথিবীতে আসার পর মায়ের থেকে দুগ্ধ নিয়ে বেঁচে থাকতে পারবে। আমরা সবাই এই প্রসেসের মাধ্যমেই আসছি। তা আমরা এই দুইটা হরমোনের ফলে এই সিগন্যালটা প্রদান করতে পারে। বিষয়টা বুঝছি? আচ্ছা, তাহলে আজকে হচ্ছে আমাদের এই গ্রন্থি পর্যন্তই। হ্যাঁ হ্যাঁ